হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC3 পেপারটি রয়েছে বা DS3, বা তোমরা যারা জেনারেল বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে MDC3 বা CC3 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছো ইতিহাস অনার্সে, তোমাদের এরকম ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে CC3 পেপারটি রয়েছে, এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে দেখো, তোমাদের এই সিলেবাসের পরবর্তী ভিডিও আমি তোমাদের সাজেশন প্রোভাইড করব এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক আমার এই চ্যানেলে তোমাদের জন্য আমি প্রোভাইড করব। তাই আমার এই চ্যানেল থেকে তোমরা হিস্ট্রি অনার্সের সমস্ত কোশ্চেন অ্যান্সার, বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা সহ তার অ্যান্সারগুলি পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তা আজকে সিলেবাসের যে মূল আলোচনার বিষয়ে যাওয়ার আগে একবার বোর্ডে দেখে নেবো কি লেখা রয়েছে। দেখো, CU BA হিস্ট্রি অনার্স জেনারেল থার্ড সেমিস্টার, অনার্স থার্ড সেমিস্টার এবং জেনারেল থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং এখানে অনার্সদের যে পেপারটি রয়েছে DSCC3 এবং জেনারেলদের জন্য যে পেপারটি রয়েছে MDC3 বা CC3, আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC3 পেপারটি রয়েছে, এই তিনটি ক্ষেত্রে কিন্তু সিলেবাস একই, সেই প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাস তোমরা এর আগের সেমিস্টারগুলিতে পড়েছিলে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত। তোমরা অনার্সে তোমরা যারা পড়েছিলে সেকেন্ড সেমিস্টারে একবার মনে করার চেষ্টা করো, দেখো তোমরা পড়েছিলে মগধ সাম্রাজ্যের উত্থান পর্যন্ত। এই মগধ সাম্রাজ্যের উত্থানের পর তারপর থেকেই কিন্তু তোমাদের এই CC3 পেপারটি কিন্তু শুরু হয়েছে। তা আমাদের যে সিলেবাস রয়েছে ওয়েবসাইটে ইংরেজি ভার্সনে, সেই সিলেবাস দেখলে আমরা দেখবো যে 5টি মডিউল আছে, 1 2 3 4 5। সেই 5টি মডিউলের বাংলা করে এবং তার ভিতরে কি কি রয়েছে এগুলো আলোচনায় আসবো, কিন্তু তার আগে একবার আমরা দেখে নেবো সহজভাবে যে এই টাইম পিরিয়ডটাই কি রয়েছে। এবং তোমাদের এই সিলেবাসের যে সময়সীমা দেওয়া হয়েছে সেটি হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে। মগধ সাম্রাজ্যের উত্থান হয়েছিল 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। সেই 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা ধরে রাখা আছে তোমাদের এই সিলেবাসে। 300 খ্রিস্টপূর্বাব্দে তো মগধ সাম্রাজ্যের উত্থান হয়েছিল জানি, কিন্তু 750 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 750 মানে 750 খ্রিস্টাব্দে বাংলাদেশে যদি দেখি তাহলে দেখবো যে পাল বংশের সূচনা হয়েছিল। এবং এই সময়ে উত্তর ভারতে কনৌজকে কেন্দ্র করে এই পাল, এবং পশ্চিম ভারতের প্রতিহার, গুর্জর প্রতিহার, এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট, এই 3 শক্তির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা চলে প্রায় 200 বছর ধরে, যাকে আমরা বলি ত্রিশক্তি সংগ্রাম। তো এই ত্রিশক্তি সংগ্রাম পর্যন্ত, অর্থাৎ এই গোপালের সিংহাসন আরোহণ, পাল সাম্রাজ্যের সূচনা, এই পর্যন্ত তোমাদের সিলেবাসে রাখা আছে। এবং এখানে কিছুটা মধ্যযুগের ইতিহাসও এসে পড়ে। আমরা জানি আমাদের ইতিহাসে 3টি পর্ব রয়েছে, প্রাচীন, মধ্য এবং আধুনিক। তা প্রাচীন যুগ শেষ হচ্ছে 600 খ্রিস্টপূর্বাব্দে, 600 খ্রিস্টাব্দে, 600 থেকে 650 খ্রিস্টাব্দে প্রাচীন ভারতের ইতিহাস শেষ। 650 খ্রিস্টাব্দ থেকে আবার মধ্যযুগ শুরু হয়েছে, এবং এই মধ্যযুগ চলেছে সেই 1757 পলাশির যুদ্ধ পর্যন্ত। এর মধ্যে প্রথম অর্ধেকটা বলা হয় আদি মধ্যযুগ, অর্থাৎ মধ্যযুগের দুটো ভাগ আছে। প্রথম পর্বটা আদি মধ্য, আর পরেরটি মধ্যযুগ। প্রথম যেটা রয়েছে আদি মধ্যযুগ, সেই সময়সীমাটা কত না, এই 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1206 কেন? কারণ এই 1206 খ্রিস্টাব্দে দিল্লিতে সুলতানি শাসনের সূচনা হয়। এই সূচনার আগ পর্যন্ত 750 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা, মানে প্রায় 550 বছর, এই 550 বছরের ইতিহাসটাকে আমরা বলি আদি মধ্যযুগ, মধ্যযুগের প্রথম পর্ব। তারপর 1200 থেকে আবার মধ্যযুগ শুরু হচ্ছে, এবং সেই মধ্যযুগটা শেষ হচ্ছে, অর্থাৎ এখানে পরবর্তী মধ্যযুগ, সেই মধ্যযুগ গিয়ে শেষ হচ্ছে পলাশির যুদ্ধ 1757 এই সময় গিয়ে। সিলেবাসের যে সময়সীমা সেটি হচ্ছে 300 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ মগধ সাম্রাজ্যের উত্থান থেকে 750 খ্রিস্টাব্দ, অর্থাৎ পাল সাম্রাজ্যের সূচনা বা ত্রিশক্তি সংগ্রামের সূচনা পর্যন্ত এই সময়টা রাখা আছে তোমাদের সিলেবাসে।
তা আমরা যদি একবার প্রথম থেকে দেখি, অর্থাৎ মগধ সাম্রাজ্যের উত্থান থেকে যদি দেখি, তাহলে দেখবো যে পরপর ভারতের ইতিহাসটা কিভাবে আবর্তিত বা বিবর্তিত হয়েছে। দেখো, মগধ সাম্রাজ্যের সূচনা হয়, আমরা জানি যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে 16টি মহাজনপদের উত্থান হয়। তার মধ্যে মগধ বাকি জনপদগুলিকে দখল করে নিয়ে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যার নাম মগধ সাম্রাজ্য। এই মগধ সাম্রাজ্যের 4টি রাজবংশ রাজত্ব করেছিল। প্রথমে হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বংশের বিম্বিসার এবং তার পুত্র অজাতশত্রু পরপর রাজত্ব করেন। তারপরে আসে শিশু নাগ বংশ, যার রাজা ছিলেন কালাশোক। তারপরে আসে নন্দ বংশ, মহাপদ্ম নন্দ এই বংশ প্রতিষ্ঠা করেন এবং শেষ রাজা ছিলেন ধননন্দ। এই ধননন্দকে হটিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন এবং মৌর্য সাম্রাজ্যের সূচনা করেন। প্রপারলি এই জায়গা থেকে তোমাদের সিলেবাসটা কিন্তু শুরু হয়েছে। তো দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসনের বসেন এবং তিনি ভারতবর্ষে একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেন। তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয়, বা উত্তর ভারতের প্রথম সম্রাট বলা হয় এই চন্দ্রগুপ্ত মৌর্যকে। এবং তিনি একটা সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলেন এবং সুন্দর একটা প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। এনার পর সিংহাসনে বসেন তার পুত্র বিন্দুসার, এবং বিন্দুসারের পর তার পুত্র অশোক সিংহাসনে বসেন। অশোকের সময় গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ হয়, যেমন অশোক একটা নতুন ধর্ম চালু করেছিলেন, যাকে আমরা বলি অশোকের ধর্ম। অশোক যুদ্ধনীতি পরিত্যাগ করে তিনি এই ধর্মনীতি গ্রহণ করেছিলেন। তার কারণ, কলিঙ্গ আক্রমণ করেছিলেন অশোক। এই কলিঙ্গ আক্রমণে প্রায় 1.5 লক্ষ মানুষ মারা যায় এবং আরো কয়েক লক্ষ মানুষ হতাহত হয়। এই দৃশ্য দেখে তিনি মর্মাহত হন। তিনি চিরতরে যুদ্ধনীতি পরিত্যাগ করে তিনি ধর্মনীতি গ্রহণ করেন। বৌদ্ধ ধর্মের যে গুরু উপগুপ্ত, তার কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্ম গ্রহণ করে তিনি পুরোপুরিভাবে বৌদ্ধ ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তিনি দূত পাঠিয়ে এই বৌদ্ধ ধর্ম প্রচারের মনোনিবেশ করেন এবং দেশের ভিতরেও তার প্রজারা যাতে এই বৌদ্ধ ধর্মের গ্রহণ করে বা এই ধর্ম প্রচার হয় সারা দেশে, তার জন্য বিভিন্ন জায়গায় তিনি ধর্মের বাণী পাথরের গায়ে, স্তম্ভের গায়ে লিখে রেখেছিলেন। অনেক শিলালিপি তিনি কিন্তু খোদাই করেছিলেন। তো অশোকের সময় ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে অশোকের ধর্ম। এরপর অশোকের মৃত্যুর প্রায় 50 বছরের যেতে না যেতেই এই সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই সাম্রাজ্যের যে শেষ রাজা ছিলেন তার নাম ছিল বৃহদ্রথ। এই বৃহদ্রথকে হত্যা করেন তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটিয়ে এখানে প্রতিষ্ঠা করেন শুঙ্গ বংশ। এই শুঙ্গ বংশ কিছুদিন রাজত্ব করার পর সেখানে আসে কাহান্য বংশ। কাহান্য বংশ কিছুদিন রাজত্ব করার পর ভারতবর্ষে বিভিন্নভাবে উত্তর পশ্চিম দিক থেকে বিদেশিরা আক্রমণ শুরু করে। এই বিদেশি কারা ছিলেন? বিভিন্ন জাতের মানুষ ছিলেন, যেমন শক ছিলেন, কুষাণ ছিলেন, পহল্লব ছিল, আরো অনেক জাতি ছিল, হুন ছিল। তো এইসব জাতিরা ভারতবর্ষে আক্রমণ করে এবং এদের মধ্যে শকরা উত্তর ভারতের কিছু অংশে বহুদিন রাজত্ব করে। আর তারপরে কুষাণরা, চীনের একটা যাযাবর গোষ্ঠী ছিল এই কুষাণ। এই কুষাণরা বহুদিন এই উত্তর পশ্চিম ভারতে তারা রাজত্ব করে এবং একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করে, যার প্রধান রাজা ছিলেন কনিষ্ক। কনিষ্ক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অশোকের মতো তিনিও বৌদ্ধ ধর্ম প্রচারে আত্মনিবেশ করেন। তাহলে আমরা কি দেখলাম, যদি আমরা একটু রিমাইন্ড করি, যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং মৌর্য সাম্রাজ্যের যেসব প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হয় মৌর্য সাম্রাজ্যের উপরে, সেগুলো একটু বলি। চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব পড়তে হয় এবং চন্দ্রগুপ্ত মৌর্য যে প্রশাসন ব্যবস্থাটা চালু করেছিলেন, যাকে বলে মৌর্য প্রশাসনিক ব্যবস্থা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। মৌর্য প্রশাসনিক ব্যবস্থা পড়তে হয়। মৌর্যদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ছিল সেটা পড়তে হয়। পাশাপাশি অশোকের ধর্ম পড়তে হয়। অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেছিলেন সেটা পড়তে হয়। মৌর্য সাম্রাজ্যের যে পতন হলো, কেন পতন হলো, পতনের অনেক কারণ রয়েছে, সেই কারণগুলো পড়তে হয়। এছাড়া মৌর্য যুগের যে শিল্প, কলা, স্থাপত্য, ভাস্কর্য, সেগুলো কিন্তু পড়তে হয়। আর মৌর্য যুগের একজন কূটনীতিবিদ ছিলেন কৌটিল্য বা চাণক্য, তিনি লিখেছিলেন অর্থশাস্ত্র। তো এই কৌটিল্যের এই অর্থশাস্ত্র গ্রন্থটি পড়তে হয়। পাশাপাশি এই মৌর্য যুগে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে গ্রিক দেশ থেকে এসেছিলেন মেগাসথনিস, তিনি লিখেছিলেন ইন্ডিকা। তার লেখা এই ইন্ডিকা গ্রন্থ নিয়েও পড়তে হয়। অশোকের শিলালিপি পড়তে হয়।
অশোক বিভিন্ন যে ধর্মীয় নীতিগুলো নিয়েছিলেন সেগুলো পড়তে হয়। তো এগুলো নিয়ে মৌর্য যুগের উপরে বললাম। এরপরে শূন্য বা কান্য যুগের উপরে তেমন কিছু পড়া লাগে না, তবে শুঙ্গ এবং কান্য বংশের ইতিহাসে আমরা অনেক শিল্পকলার আবির্ভাব দেখতে পাই, যেমন গান্ধার শিল্প, মথুরা শিল্প, উত্তর ভারতে এইসব শিল্পগুলো বা পশ্চিম ভারতে এইসব শিল্পগুলির উত্থান হয়। এই মথুরা এবং গান্ধার শিল্পের উপরে কিন্তু পড়তে হয়, এখান থেকে প্রশ্ন আসে। এরপরে যে কুষাণ বংশ, কুষাণ বংশের ইতিহাস আমাদের পড়তে হয়, কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব, এবং কুষাণ যুগে অনেক শিল্পকলার বিকাশ হয়েছিল। এই গান্ধার মথুরা শিল্পের যে বিকাশ মানে অগ্রগতি সেটা কিন্তু কুষাণ যুগে হয়। তাই কুষাণ যুগের শিল্পকলাও আমাদের পড়তে হয়। এরপরে কি পড়তে হবে বা ভারতের ইতিহাসটা এর পরে কি হচ্ছে? কুষাণ যুগের পরে, কুষাণ যুগের পরে উত্তর ভারতে মগধকে কেন্দ্র করে এখানে একটা গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এই গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে বিস্তার লাভ করে এবং এখানে সিংহাসনে বসেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত সারা ভারতবর্ষে একটা বড় সাম্রাজ্য তৈরি করেন। তারপরে তার পুত্র সমুদ্রগুপ্ত পড়েন, তিনি দিগ্বিজয়ী বীর ছিলেন, উত্তর ভারত দক্ষিণ ভারত জয় করে তিনি সমগ্র ভারতবর্ষে এক বিরাট বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপরে তার সিংহাসনে বসে তারই পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সাম্রাজ্যের প্রসার ঘটান, বাংলাদেশ আক্রমণ করেন, পশ্চিম ভারত থেকে শকদের বিতাড়িত করেন। এরপরে কুমারগুপ্ত এবং আরো অনেক গুপ্তরা কিন্তু পরপর রাজত্ব করেছিলেন। তাহলে গুপ্ত যুগ থেকে কি প্রশ্ন আমাদেরকে পড়তে হয়? দেখো, গুপ্ত যুগের এই প্রথম চন্দ্রগুপ্তের কৃতিত্ব, সমুদ্রগুপ্তের কৃতিত্ব, দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আমাদের পড়তে হয়। গুপ্ত যুগের যে অর্থনীতি, সেই অর্থনীতি পড়তে হয়। গুপ্ত যুগের যে পতন হয়েছিল কিভাবে, সেই পতনে হুন আক্রমণটা অনেকটা দায়ী ছিল। সেই পতনের কারণ কি, হুন আক্রমণ কি? গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান হয়েছিল। কেন হয়েছিল? গুপ্ত সম্রাটরা ছিলেন বৈষ্ণব, এই কারণে তারা ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী ছিলেন। এই কারণে এই যুগে ব্রাহ্মণ্য ধর্ম পুনরায় কিন্তু মাথাছাড়া দিয়ে ওঠে এবং নতুন কিছু ধর্মীয় সম্প্রদায়ের আবির্ভাব ঘটে। যেমন শাক্ত ধর্মের কথা বলা যায়, মানে শক্তির আরাধনা, কালী, দুর্গা, কার্তিকেয় পূজা, সরস্বতী পূজা, এইসব দেবদেবীর আরাধনা শুরু হয় এবং এইসব সম্প্রদায়ের কিন্তু এই সময় উত্থান ঘটে। পাশাপাশি আমরা দেখব যে বৌদ্ধ ধর্ম, যেটা প্রাচীন অনেক আগে, সেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে যে বৌদ্ধ ধর্মের উত্থান হয়েছিল, সেই বৌদ্ধ ধর্মে এখন এই সময় গুপ্ত যুগে এসে তার ভিতরে তান্ত্রিকতা প্রবেশ করে, অর্থাৎ তন্ত্রবাদ, মন্ত্রতন্ত্র, জাদুবিদ্যা প্রবেশ করে। এই কারণে বৌদ্ধ ধর্মে অনেকগুলি সম্প্রদায়ে ভাগ হয়। এর আগে আমরা জানি যে বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায় ছিল, একটা মহাযান আর একটি হিনযান। কিন্তু এখন কিছু তন্ত্রের ফলে কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব ঘটে, যেমন সহজযান, বজ্রযান, কালচক্রযান, এরকম বিভিন্ন যানের উত্থান হয়, অর্থাৎ পথের উত্থান হয়। তো এগুলো আমাদেরকে পড়তে হচ্ছে এই গুপ্ত যুগের পাশাপাশি। এরপরে মানে গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, বিভিন্ন কারণে ধ্বংস হয়। সেই কারণগুলো এগুলো নিয়ে যখন কোশ্চেন অ্যান্সারে আমি আলোচনা করবো, আরো ডিটেলসে বলবো। এরপর কি হয় যে ভারতবর্ষে আর কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়নি বহুদিন, কারণ গুপ্ত সাম্রাজ্যের এই ধ্বংসস্তূপের ভিতর দিয়ে বিভিন্ন জায়গায় আঞ্চলিক শক্তির উত্থান ঘটে, অর্থাৎ ভারতবর্ষের এক একটা অঞ্চলে এক একটা শক্তির উত্থান হয়, এক একটা ছোট ছোট রাজ্যের উত্থান হয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে ছিল, মানে পাল সাম্রাজ্যের উত্থান হচ্ছিল, এবং উত্তর ভারতে গুর্জর, প্রতিহার, দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট, এদের কিন্তু উত্থান হয়েছিল। কিন্তু এর একটু আগে যদি আমরা দেখি তাহলে দেখবো মানে গুপ্ত সাম্রাজ্যের ঠিক পতনের পরপরই উত্তর ভারতে কনৌজে মৌখরী বংশ, পুষ্যভূতি বংশের উত্থান ঘটে। এই পুষ্যভূতি বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের নিয়ে আমাদের অনেকটাই পড়তে হবে, কারণ হর্ষবর্ধন একজন দিগ্বিজয়ী বীর ছিলেন, তার কৃতিত্ব কতখানি সেটা পড়তে হয়। তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। তা বৌদ্ধ ধর্মের প্রচারে তার কৃতিত্বটা কি? তার সময় ফাইহিয়েন ভারতবর্ষে এসেছিলেন, সেই ফাইহিয়েন হিউয়েন সাং এসেছিলেন, সেই হিউয়েন সাং এর উপরে আমাদেরকে পড়তে হয়। এবং এই সময়ে হর্ষবর্ধনের সময়, একই সময় বাংলাদেশে কিন্তু শশাঙ্কের উত্থান হয়েছিল। যখন উত্তর ভারতে হর্ষবর্ধন, তখন বাংলাদেশে ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের কৃতিত্ব আমাদেরকে পড়তে হয়। এরপর এই পাল, প্রতিহার এবং গুর্জর বা রাষ্ট্রকূট, এই শক্তিগুলির উত্থান হয় এবং এরা কনৌজ, অর্থাৎ হর্ষবর্ধনের যে রাজধানী কনৌজকে দখল করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত ছিল প্রায় 200 বছর। এই বিষয়টাকে আমরা বলি
ত্রিশক্তি সংগ্রাম। এই ত্রিশক্তি সংগ্রাম কেন হয়েছিল বা এর কারণ ফলাফল কি সেগুলো পড়তে হয়। আর এই সমগ্র পিরিয়ডটায় অর্থাৎ আমরা যদি প্রথম থেকে দেখি তাহলে দেখব মৌর্য সাম্রাজ্য, তারপরে শুঙ্গ, কান্য এবং তারপরে কুষাণ, কুষাণের পরে আসছে গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের পরে আসছে হর্ষবর্ধন, শশাঙ্ক এবং পালপথিয়া রাষ্ট্রকূটদের ত্রিশক্তি সংগ্রাম। এগুলো আমি বললাম উত্তর এবং পূর্ব ভারতের কথা। একই সময়ে দক্ষিণ ভারতে যদি আমরা দেখি, যখন উত্তর ভারতে কনিষ্ক রাজত্ব করছেন মানে কুষাণরা, তখন দক্ষিণ ভারতে সাতবাহন বংশের উত্থান ঘটে। সাতবাহন, এই সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। তার কৃতিত্ব কি সেটা একটা প্রশ্ন, এবং এই সাতবাহনদের উপরে নানা রকম প্রশ্ন রয়েছে, ছোট ছোট প্রশ্ন, সেগুলোকেও পড়তে হয়। সাতবাহনদের পর এই জায়গায় দক্ষিণ ভারতে চালুক্য শক্তির উত্থান ঘটে। পল্লব এবং চালুক্য, এই পল্লব এবং চালুক্যদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলেছিল। সেই দ্বন্দ্বের মূল কারণ ছিল রায়চুর দোয়াব অঞ্চল দখল করাকে কেন্দ্র করে। তো এই পল্লব এবং চালুক্যদের ইতিহাস পড়তে হয়, কেন তাদের মধ্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম বা যুদ্ধ চলেছিল সেগুলো পড়তে হয়। তো এই ছিল অল ওভার সিলেবাস। এখন এই সিলেবাসের এই টাইম পিরিয়ডে অর্থাৎ 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, এই সময়ের ভিতরে আরো অনেক কিছু পড়তে হয়। এই সময় সমাজ কেমন ছিল, সমাজের জাতি, বর্ণ, ধর্ম কেমন ছিল, এই সময়কার অর্থনীতিটা কেমন ছিল, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য বা নগর নিয়ে পড়তে হয়, বাণিজ্য পথ পড়তে হয়, বিভিন্ন বণিক সংগঠন নিয়ে পড়তে হয়, নারীদের অবস্থা কেমন ছিল, বিবাহ পদ্ধতি কেমন ছিল, সম্পত্তির অধিকার কেমন ছিল, এরকম নানা দিক। শিল্পকলা পড়তে হয়, গুপ্ত যুগের শিল্প, মৌর্য যুগের শিল্প, পল্লব যুগের শিল্প। পল্লব যুগে তো শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছিল, সেটা আমরা জানি কম বেশি। সেই পল্লব যুগের শিল্পকলা পড়তে হয়, চালুক্যদের শিল্পকলা পড়তে হয়, সাতবাহনদের শিল্পকলা পড়তে হয়। এর পাশাপাশি আরো ছোট ছোট অনেক টপিক কিন্তু পড়তে হয়। এবার আমরা মূল সিলেবাসে চলে আসবো, যেখানে আমাদের কিছু মডিউল রয়েছে। সেই মডিউল ধরে ধরে আমরা একটু আলোচনা করবো। দেখো, প্রথমে রয়েছে অর্থনীতি ও সমাজ। তোমাদের যে ইংরেজি সিলেবাসের মানে ইংরেজি ভার্সনে যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা দেখবে তার বাংলা ভার্সন এটা আমি তোমাদের সামনে আলোচনা করছি। অর্থনীতি ও সমাজ, এর সময় দেওয়া হয়েছে দেখো 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ। 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ, তাহলে 600 বছর দাঁড়াচ্ছে। এই 600 বছরের কি পড়তে হচ্ছে? কৃষি পড়তে হচ্ছে, শহর পড়তে হচ্ছে, বাণিজ্য পড়তে হচ্ছে, সামাজিক স্তর বিন্যাস পড়তে হবে, শ্রেণী, বর্ণ, জাতি, বিবাহ পদ্ধতি কেমন ছিল, সম্পত্তির অধিকার কেমন ছিল, এগুলো সবই পড়তে হবে। কোন প্রেক্ষাপটে পড়তে হবে? উত্তর ভারত, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের প্রেক্ষাপটে এই অর্থনীতির উপর পড়তে হবে, কৃষি, শিল্প, বাণিজ্য, এই বিষয়গুলি। এর পরের মডিউলটা দেখে নাও, রাজনৈতিক গঠন। রাজনৈতিক গঠনটা 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 300 খ্রিস্টাব্দ, অর্থাৎ 600 বছর। এই 600 বছরে কি পড়তে হচ্ছে? মৌর্য সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য, সাতবাহন সাম্রাজ্য, এগুলো আমাদেরকে পড়তে হয়। কুষাণ, মৌর্য, সাতবাহন এবং মৌর্য পরবর্তী যে ইতিহাস রয়েছে অর্থাৎ গুপ্ত যুগ, সেগুলো পড়তে হবে। এরপরে দেখো রয়েছে আদি মধ্যযুগীয় ভারত, অর্থাৎ প্রথম যে 100 বছর মধ্যযুগের, সেই 100 বছর অর্থাৎ চতুর্থ শতক থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টা পড়তে হয়। প্রায় 350 বছরের ইতিহাস রয়েছে এখানে। এই সময় কি পড়তে হবে? কৃষির সম্প্রসারণ কিভাবে হয়েছিল, ভূমিদানের ব্যাপারটা একটু বলি। গুপ্ত যুগের রাজারা নিজেদের পুণ্য অর্জনের উদ্দেশ্যে মন্দির বা পুরোহিতকে জমি দান করতেন, অনেক অনেক জমি দান করতেন। ওই জমির মালিক ছিলেন, যাকে দান করা হচ্ছে তিনি ওই জমির মালিক, ফলে তিনি ওই জমির কিন্তু এক প্রকার প্রভু হয়ে ওঠেন, এবং ওই জমির তিনি হয়ে ওঠেন সামন্ত প্রভু। এইভাবে ভারতবর্ষে সামন্ততন্ত্রের উত্থান হয়েছিল। এই সামন্ততন্ত্রের উত্থান নিয়ে অনেক বিতর্ক রয়েছে, এবং এই ভূমিদান ব্যবস্থাকে বলা হয় অগ্রহার প্রথা। এই অগ্রহার প্রথা পড়তে হবে, এবং এখানে সামন্ততন্ত্রের উত্থানটা কিভাবে হচ্ছে এই অগ্রহার ব্যবস্থাকে কেন্দ্র করে, সেটাও কিন্তু বড়তে পড়তে হয়। কৃষকদের অবস্থা কেমন ছিল? এই সময় শহরের পতন ঘটে, কারণ প্রাচীনকালে যেসব শহরগুলো ছিল, কৌশাম্বী, পাটলিপুত্র, এছাড়া আরো অনেক, যেমন তাম্রলিপ্ত, সপ্তগ্রাম, এইসব নগরগুলি কিন্তু অবক্ষয়ের পথে গিয়েছিল। এই অবক্ষয়ের কারণগুলো কি? এই কারণ নিয়ে ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং দক্ষিণ ভারতে আর চম্পক লক্ষ্মী অনেক গবেষণা করেছেন। তাদের বক্তব্য অনুযায়ী এই শহরের পতন পড়তে হবে। বাণিজ্য কেমন ছিল আদি মধ্যযুগে, আদি মধ্যযুগের মুদ্রা কেমন ছিল, বর্ণ জাতি কেমন ছিল আদি মধ্যযুগের, বিবাহ সম্পত্তির অধিকার কেমন ছিল, এবং গুপ্ত পরবর্তী যুগের যে রাজনীতি, অর্থাৎ এখানে পল্লব
এবং চালুক্যদের উপরে ইতিহাস পড়তে হবে। এরপরে দেখো রয়েছে ধর্ম, দর্শন এবং সমাজ, 300 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, অর্থাৎ পুরো সমগ্র যে সিলেবাসটা তোমাদের 300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, এই পুরো সিলেবাসের টাইমের ভিতরে ধর্ম, দর্শন এবং সমাজ পড়তে হবে। ব্রাহ্মণ্য ধর্ম, বলেছিলাম গুপ্ত যুগে ব্রাহ্মণ ধর্মের পুনরুত্থান হয়, এটা একটা প্রশ্ন। কেন গুপ্ত যুগকে ব্রাহ্মণ ধর্মের পুনরুত্থানের যুগ বলা হয় সেটা পড়তে হবে। বর্ণাশ্রম প্রথা, পুরুষ শাস্ত্র, এই সময় অনেক শাস্ত্র লেখায় গুপ্ত যুগে সাহিত্যের অগ্রগতি হয়েছিল আমরা জানি, শিল্প সাহিত্যের, এই জন্য গুপ্ত যুগকে কি বলা হয়? সুবর্ণ যুগ। গুপ্ত যুগের এই সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি উপরেও কিন্তু একটা বড় প্রশ্ন আছে, গুপ্ত যুগ সুবর্ণ যুগ ব্যাখ্যা করো, তা সেটা নিয়ে পড়তে হবে। মহাযান ধর্ম, তান্ত্রিকতাবাদ, শাক্ত ধর্ম, যেটা আমি এর আগের আলোচনায় বললাম, এগুলো পড়তে হবে। এরপরে দেখো রয়েছে সাংস্কৃতিক উন্নয়ন। সাংস্কৃতিক উন্নয়ন মানে মানুষের সৃজনশীল শক্তির যে বিকাশ, সে টাইমটা পুরো সমগ্র সিলেবাসের উপরে, মানে 350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ, এই সময়ের মধ্যে সাহিত্যের অগ্রগতি দেখাতে হবে। অর্থাৎ সংস্কৃত সাহিত্য, পালি সাহিত্য, প্রাকৃত সাহিত্য এবং তামিল সাহিত্য, তামিল তেলেগু এই যে ভাষা, এগুলোর যে বিকাশ হয়েছিল এইসব সাহিত্যের, সেই বিষয়গুলো এখানে পড়তে হবে। পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তি পড়তে হবে। গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি ঘটে, অনেক অনেক বৈজ্ঞানিকের আবির্ভাব হয়, যেমন আর্যভট্ট, বরাহমিহির, বাগভট্ট, তাদের বৈজ্ঞানিক কার্যকলাপ। এছাড়া বিভিন্ন প্রযুক্তির অগ্রগতি হয়েছিল, ধাতু শিল্পের অগ্রগতি হয়েছিল, মানে বিভিন্ন শিল্পকলার অগ্রগতি হয়েছিল, সেগুলো নিয়ে এই বিজ্ঞান প্রযুক্তির ভিতরে পড়তে হবে। এবং শেষে পড়তে হবে শিল্প এবং স্থাপত্য ভাস্কর্য, অর্থাৎ শিল্পকলা। মৌর্য যুগের শিল্পকলা, কুষাণ যুগের শিল্পকলা, সাতবাহন যুগের শিল্পকলা, গুপ্ত যুগের যে শিল্পকলা, গুপ্ত যুগের অনেক মন্দির তৈরি হয়, তাই একে বলা হয় গুপ্ত যুগের মন্দির স্থাপত্য। সেই গুপ্ত যুগের মন্দির স্থাপত্য কেমন ছিল, সবকিছু নিয়েই কিন্তু এই বিষয়টা রয়েছে, শিল্প স্থাপত্য। তো এই ছিল অল ওভার সিলেবাস। মোটামুটি একটা বেসিক ধারণা তোমাদেরকে দিতে পারলাম। এই 5টি মডিউল রয়েছে তোমাদের, এই 5টি মডিউলের উপরে, এই প্রতিটা মডিউলের ভিতরে কি কি রয়েছে আমি এখানে বললাম, এগুলোর উপরেই তোমাদেরকে পড়াশোনা করতে হবে। দেখো এই পেপারটির যে সাজেশন আমি খুব দ্রুত নিয়ে আসবো তোমাদের সামনে, সেই সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে তার অ্যান্সার আমি ডিটেলসে আলোচনা করব, ব্যাখ্যা করব, এবং শেষে তার যে নোটসটা রয়েছে 5 নম্বর বা 10 নম্বরের বা 20 নম্বরের যে অ্যান্সার, সেই অ্যান্সারও তোমাদের সামনে আমি সেই ভিডিওর মধ্য দিয়েই তুলে ধরবো। তো এইভাবে তোমাদের এই 3rd সেমিস্টারের অনার্সের, মানে তোমাদের তো 3টি পেপার রয়েছে, এর আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছি তোমাদের যে মোট 6টি সাবজেক্ট পড়তে হবে, সেই সাবজেক্টগুলো কি কি, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে যে তোমাদের কোন 6টি সাবজেক্ট পড়তে হবে। এর মধ্যে অনার্সের উপরে তোমাদের 3টি সাবজেক্ট পড়তে হবে। সেই 3টি সাবজেক্ট যেটা রয়েছে, যেটা সিসি 3, 4 এবং এসিসি 3, এই 3টি পেপারের প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেল থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। এর আগের সেমিস্টারে তোমরা জানো, তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো, আমি একেবারে দায়িত্ব নিয়ে যেভাবে তোমরা টিউশন পড়ো সেইভাবে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব, গাইড করার চেষ্টা করব। আমার এই চ্যানেল অনলাইন ফ্রি কোচিং দেওয়ার জন্যই চ্যানেলটা করা। এই অন্যান্য চ্যানেলের মতো দুটো একটি নোটস দিয়েই মানে জাহির করার মতো বিষয় নয়। এখানে নিয়মিত দায়িত্ব সহকারে আমি তোমাদের পুরো সমগ্র সিলেবাসটা কভার করে কোশ্চেন অ্যান্সার ধরে আলোচনা করে তার নোটসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভরসা করতে পারো চ্যানেলকে, চ্যানেলের সাথে থাকতে পারো এবং ভিডিওগুলি তোমরা দেখতে পারো। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকো।